বন্ধুরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ব্যবস্থাপনা প্রথম পর্যায়ের লাইভ ক্লাস। আমি তোমাদের সাথে আছি। আমি আফিদা বিনতে আলম তান্নি। আমি আছি ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট নিয়ে পড়াশোনা করছি। আর আমি রবি ডেনমির স্কুলে বিজনেস স্টাডিজের ইনস্ট্রাক্টর। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকে সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার দিয়ে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের। তোমাদের কাছে মনে হতে পারে কেন আমরা শুধু প্রথমেই চ্যাপ্টার 2-তে চলে গেলাম, চ্যাপ্টার 1 কেন পড়লাম না। অ্যাকচুয়ালি চ্যাপ্টার 1-এর পড়াটা তোমরা এসএসসিতে বিজনেস এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট, ব্যবসা উদ্যোগ এবং ব্যবস্থাপনা বিষয়ে অনেকবার পড়ে এসেছো। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে চ্যাপ্টার 2 এবং 3 থেকে যেহেতু প্রত্যেক বছরই কোনো না কোনো কোশ্চেন আসছে, তো দ্যাটস ওয়াই চ্যাপ্টার 2 এবং 3 তোমাদের পড়াটা ইম্পর্টেন্ট। আর চ্যাপ্টার 1-এর সকল ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবে রবি টেনমির স্কুলের ইউটিউব পেজে এবং রবি টেনমির স্কুলের অ্যাপে। ওকে, তো তাহলে শুরু করা যাক আমাদের আজকের পড়া চ্যাপ্টার 2, ব্যবসায় পরিবেশ। আমি আছি এখন কুমিল্লায়। তো তোমরা কে কোন দিক থেকে আমার সাথে জয়েন করছো চলো প্লিজ কমেন্টে জানাও, এবং তারপরে আমরা শুরু করে দেবো আমাদের পড়া। সাথে সাথে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে জানিয়ে দাও আমরা এখন ব্যবস্থাপনা পড়ছি, যাতে তারাও আমাদের সাথে জয়েন করতে পারে। আমরা তাহলে শুরু করে দিই। আমরা প্রথমে পড়বো, আজকে আমরা চ্যাপ্টার 2 দিয়ে শুরু করছি। তো প্রথমেই আমরা কি কি টপিকগুলো আজকে আমরা এই চ্যাপ্টারে কভার করবো সেটা দেবো, কারণ আমরা চ্যাপ্টারের সবগুলো টপিক যদি আমরা টাচ করতে চাই তখন অনেক বেশি একটু লেন্দি হয়ে যাবে ক্লাসটা। দ্যাটস ওয়াই হচ্ছে যেই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট আমি শুধু সেগুলোই তোমাদেরকে আজকে পড়াবো, এবং যেগুলো থেকে কোয়েশ্চেন ফ্রিকুয়েন্টলি আসে সেগুলো আমরা একটু দেখবো। আমরা প্রথমে আজকে পড়বো ব্যবসায় পরিবেশ কি সেটা নিয়ে জানবো। ব্যবসায় পরিবেশে কি কি ধরনের উপাদান আছে সেগুলো জানবো যে ব্যবসায়ের ক্ষেত্রে কি কি ধরনের প্রভাব বিস্তারকারী উপাদান রয়েছে, এবং সেই প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আমাদের ব্যবসাটাকে কিভাবে প্রভাবিত করে সেটা আমরা দেখব। ঠিক আছে, তো এই জিনিসগুলো আজকে আমরা কভার করব। প্রথমেই আমরা চলে আসি পরিবেশ নিয়ে। প্রথমে আমরা জানবো পরিবেশ কি। পরিবেশ বলতে আমরা কি বুঝি? পরিবেশ বলতে আমরা বুঝি যে পারিপার্শ্বিকতায় মানুষ বেঁচে থাকে তাকেই বলা হয় পরিবেশ। অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছুই আমাদের পরিবেশের মধ্যে পড়ে। তো সেম ভাবে ব্যবসায় পরিবেশ কি সেটা যদি আমরা একটু দেখি। ব্যবসা পরিবেশ কি? একটা ব্যবসায় গঠিত এবং পরিচালিত হওয়ার জন্য গঠিত ও পরিচালিত হওয়ার জন্য, বা একটা ব্যবসা যে ধরনের পারিপার্শ্বিকতার মধ্যে গঠিত এবং পরিচালিত হয়, যে ধরনের পারিপার্শ্বিকতার মধ্যে যে ধরনের পারিপার্শ্বিকতার মধ্যে একটা ব্যবসা গঠিত এবং পরিচালিত হয় সেটাকে আমরা বলি ব্যবসায় পরিবেশ। অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের উপাদান থাকতে পারে। সেটা প্রাকৃতিক সম্পদ হতে পারে, সেটা অর্থনৈতিক উপাদান হতে পারে, সেটা সাংস্কৃতিক হতে পারে, সামাজিক হতে পারে, প্রযুক্তিগত হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তো এই জিনিসগুলো নিয়েই বেসিক্যালি মানে যেখানে পরিচালিত এবং গঠিত হয় সেটাই হচ্ছে গিয়ে ব্যবসায় পরিবেশ। ওকে, আমরা দেখছি যে কারা কারা আমাদের সাথে জয়েন করেছে। আকরাম ইবনে আনোয়ার জয়েন করেছে চট্টগ্রাম থেকে। আচ্ছা, নাফিসা হোসেন জুরিয়া জয়েন করেছে ঢাকা থেকে। ওকে, তো তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে আরো একটু ভিডিওটা শেয়ার করে দাও, যেন সবাই একসাথে আমাদের সাথে শেয়ার করতে আমাদের সাথে ক্লাস করতে পারে, এবং হচ্ছে আমরা সবাইকে একসাথে পড়িয়ে ফেলতে পারি। ওকে, আমরা চলে আসি আমাদের তারপরের পয়েন্টে। নিশ্চয়ই আমাদের ব্যবসার পরিবেশটা কি সেটা আমাদের ক্লিয়ার হয়েছে। যে ধরনের পারিপার্শ্বিকতার মধ্যে আমাদের ব্যবসাটা গঠিত এবং পরিচালিত হয় সেটাকেই আমরা বলবো ব্যবসার পরিবেশ। ওকে, তারপরে আমরা কি পড়বো? ব্যবসার পরিবেশের উপাদানগুলো নিয়ে। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য জানিয়ে দিচ্ছি যে ব্যবসায় পরিবেশ কি। এই জ্ঞানমূলক কোশ্চেনটি আমাদের ঢাকা বোর্ড, চিটং বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, যশোর বোর্ড, রাজশাহী বোর্ডে বিভিন্ন বছরে কয়েকবার করে এসেছে। তো ব্যবসায় পরিবেশের সংজ্ঞাটা কখনোই ভুল করা যাবে না।
ওকে, এখন আমরা চলে যাব ব্যবসায় পরিবেশের বিভিন্ন ধরনের উপাদানের সাধারণ উপাদান সমূহের মধ্যে। আচ্ছা, আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি, আই হোপ আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। আমরা কি কি উপাদান নিয়ে আজকে আমরা কথা বলবো? আমরা কথা বলবো প্রাকৃতিক পরিবেশ নিয়ে, অর্থনৈতিক পরিবেশ নিয়ে, সামাজিক পরিবেশ নিয়ে, রাজনৈতিক পরিবেশ নিয়ে, প্রযুক্তিগত পরিবেশ নিয়ে, আইনগত পরিবেশ নিয়ে। তার সাথে দেখবো প্রাকৃতিক পরিবেশের কি কি ধরনের উপাদান আমাদের ব্যবসা করার জন্য সেখানে প্রভাব ফেলে, প্লাস অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলোর আরও কিছু সাব উপাদান আছে যেগুলো আমাদেরকে সাহায্য করে ব্যবসাটাকে পরিচালনা করার ক্ষেত্রে বা ব্যবসাটাকে গঠন করার ক্ষেত্রে। আচ্ছা, প্রথমে আমরা প্রাকৃতিক পরিবেশ দিয়ে শুরু করি। ওকে, প্রথমেই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের উপাদানের মধ্যে সব প্রথমেই আসে ভূপ্রকৃতি, অর্থাৎ একটা দেশের ভূপ্রকৃতি, সেই দেশে কি কি ধরনের ব্যবসা স্থাপিতভাবে গঠিত হবে সেটার উপরে কিন্তু এফেক্ট করে। লাইক আমরা যদি নেপালের দিকে তাকাই, যেহেতু এটা অনেক বেশি পাহাড় দ্বারা বেষ্টিত, দেখা যায় যে সেখানে অন্যান্য ব্যবসাগুলো গঠিত হওয়া বা স্থাপন করাটা অনেক বেশি টাফ। তো ভূপ্রকৃতি সেখানে কিন্তু আমার ব্যবসাটাকে স্থাপন করার ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলছে, বা আমি কী ধরনের ব্যবসা করতে চাচ্ছি সেটা এখানে কিন্তু প্রভাব ফেলছে। আচ্ছা, তারপরে আসি আমরা মৃত্তিকা, মাটি, অর্থাৎ কোনো দেশের বা কোনো অঞ্চলের মাটি, সেই দেশে কী ধরনের কৃষিজ পণ্য সম্পর্কিত ব্যবসা ওখানে স্থাপন করা যাবে সেটা কিন্তু আমাদেরকে ঠিক করে দেয়। যেমন বাংলাদেশে আমরা ধান উৎপাদন করতে পারি অনেক সহজে, কারণ আমাদের মৃত্তিকা সেটাকে সাপোর্ট করে। তো এটাও কিন্তু আমাদের কোন ধরনের ব্যবসা সেখানে স্থাপন করা যাবে সেটার জন্য আমাদেরকে সাহায্য করে, ওকে, বা প্রভাব ফেলে। আচ্ছা, তারপরে আসি আমরা জলবায়ু। কোন ধরনের পণ্য সেখানে উৎপাদিত হবে এবং কোন ধরনের পণ্যের উপর ব্যবসা করা যাবে সেটা কিন্তু আমাদেরকে ঠিক করে দেয়। তারপরে আসে নদ নদী, মৃত্তিকা, বন। একটা দেশের বনজ সম্পদ যত বেশি হয় দেখা যায় যে সেখানে ওই ধরনের পণ্য নিয়ে ব্যবসা করাটা অনেক বেশি ইজি হয়। আর নদ নদী যখন বেষ্টিত থাকে তখন দেখা যায় যে জলপথের যে ব্যবসাটা সেটা করাটা অনেক বেশি ইজি হয়। তারপরে আসে প্রাকৃতিক সম্পদ। একটা দেশের প্রাকৃতিক সম্পদ যত বেশি রিচ হয় তত সেখানে ভালোভাবে ব্যবসা করাটা পসিবল হয়, বা পণ্যের যোগান বা পণ্য উৎপাদন করাটা সেখানে অনেক বেশি ইজি হয়। আচ্ছা, তারপরে আসে দেশের অবস্থান। আমার দেশটা কোথায় অবস্থিত, তার আশেপাশে জলপথ, স্থলপথ, আকাশপথের অবস্থা কি, সেটা কিন্তু আমার ব্যবসাটা কত ভালোভাবে স্মুথভাবে চলবে সেটাকে ডিফাইন করে দেয়। তারপর আমার আয়তন। মূলত এই জিনিসগুলোই হচ্ছে প্রাকৃতিক পরিবেশের যে সাব উপাদান, সেগুলো হচ্ছে এগুলো। আমরা এই জিনিসগুলো অনেক ভালোভাবে মনে রাখবে, কারণ এখান থেকে অনেক অনেক কোশ্চেন বিগত বছরের পরীক্ষাগুলোতে এসেছে। তো এই জিনিসগুলো আমরা অবশ্যই একটু খেয়াল করে পড়াশোনা করবো এবং মাথায় রাখবো। আচ্ছা, প্রাকৃতিক পরিবেশ শেষ হয়ে গেছে, এখন আমরা চলে আসি অর্থনৈতিক পরিবেশে। তোমাদের যদি আমি যা পড়াচ্ছি সেটা বুঝতে কোনো ধরনের সমস্যা হয় প্লিজ কমেন্ট সেকশনে জানাও, এবং সাথে সাথে আমি সেটা ক্লিয়ার করে দিতে পারবো। আচ্ছা, তারপর আমরা আসি অর্থনৈতিক পরিবেশে। অর্থনৈতিক পরিবেশের মধ্যে প্রথমে আছে আয় বা সঞ্চয়। একটা দেশের মানুষের মধ্যে আয় এবং সঞ্চয় প্রবণতাটা কতটুকু সেটার উপরে ডিপেন্ড করে যে সেই দেশের ব্যবসাটা কত ভালোভাবে গঠন করা যাবে বা ব্যবসা কতটা স্মুথলি চলবে। তারপরে আসে আমাদের চাহিদা, ভোগ। একটা দেশের মানুষের চাহিদা কতটুকু বা তাদের ভোগের প্রবণতা কতটুকু সেটা। তারপরে আসে মূলধন, অর্থ, ঋণ ব্যবস্থা। মূলধন বা বিনিয়োগের যে ব্যবস্থা সেটা, অর্থ, ঋণ ব্যবস্থা। আমার দেশের সিস্টেম আমাকে কতটুকু ঋণ দিচ্ছে বা ঋণ সেবা দিতে, অর্থ সেবা দিতে পারছে, হ্যাঁ, সেটার উপরেও কিন্তু ব্যবসা কতগুলো ব্যবসা ওখানে গঠন করা যাবে সেটা কিন্তু ডিফাইন করে। আচ্ছা, তারপরে আসে আর্থিক প্রতিষ্ঠানসমূহ, যে অর্থ এবং ঋণ বা মূলধন এই জিনিসগুলোকে সাপোর্ট করার জন্য যে ধরনের আর্থিক প্রতিষ্ঠান আছে তারা আমাদেরকে কিভাবে সাহায্য করে বা কতটুকু পরিমাণে হোল হার্টেডলি আমাদেরকে সাপোর্ট করতে পারে সেটার উপরেও কিন্তু ওইখানে কত ভালোভাবে ব্যবসাটাকে স্থাপন করা যাবে সেটা ডিপেন্ড করে। আচ্ছা, তারপরে আসে দক্ষ উদ্যোক্তা।
আমার দেশের উদ্যোক্তা তৈরির হার বা উদ্যোক্তাদের বেড়ে ওঠার হার কতটুকু বা সেখানে কত দক্ষ উদ্যোক্তা তৈরি হচ্ছে সেটাও কিন্তু অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। মানব সম্পদ এই জিনিসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা মানব সম্পদটাকে বেশিরভাগ সময় গুলিয়ে ফেলি যে সেটা অর্থনৈতিক সম্পদের মধ্যে পড়বে না কি অন্য কোনো কিছুর মধ্যে পড়ে যাবে, এটা অবশ্যই মাথায় রাখা লাগবে, এই জিনিসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, মানব সম্পদের পরে আসি আমরা প্রতিষ্ঠানের সুনাম জিনিসটা ও কিন্তু পারতপক্ষে প্রথম পক্ষে দেখলে মনে হয় না যে এটা অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়তে পারে, কিন্তু এটা আসলে অর্থনৈতিক পরিবেশের একটা উপাদান। তো এই দুইটা জিনিস অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এই দুইটা জিনিস কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে অবজেক্টিভের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আমরা চলে আসবো সামাজিক পরিবেশে। তার আগে দেখি কেউ কমেন্টে কি কি লিখেছে। খাগড়াছড়ি থেকে আমাদের সাথে জয়েন করেছে রাসেল, ঢাকা থেকে মেহেদি হাসান, বগুড়া থেকে অনেকেই জয়েন করেছে, থ্যাংক ইউ। তোমরা লিখছো সাউন্ড কম, আই ডোন্ট নো ওয়াই। আই থিঙ্ক এবার ঠিক হয়ে যাবে। আর তোমরা চাইলে হেডফোন ইউজ করতে পারো, হেডফোন ইউজ করলে আই থিঙ্ক সাউন্ডটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা আসবো কোথায়? আমরা আসবো সামাজিক পরিবেশে। আমরা একটু ফাস্ট পড়ার চেষ্টা করবো, না হলে আমাদের দুইটা টপিক আমরা দুইটা চ্যাপ্টার আমরা কভার করতে পারবো না। তো তোমাদের যার প্রবলেম আছে তোমরা প্লিজ আমার সাথে শেয়ার করো, তাহলে হচ্ছে আমরা ইজিলি সেটাকে তোমাদেরকে সলভ করে নিতে পারবো। আচ্ছা, তারপরে আসি আমরা সামাজিক পরিবেশের মধ্যে কী কী পড়ে? জনসংখ্যা। একটা দেশের জনসংখ্যার উপর ডিপেন্ড করে সে দেশে ভোগ এবং চাহিদার মাত্রা কতটুকু হবে। তো সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু সেখানে ব্যবসার গঠনটা, ব্যবসায় কেমন ধরনের ব্যবসা আমরা সেখানে স্থাপন করব সেটা কিন্তু ডিপেন্ড করে। জনসংখ্যা পরে ধর্মীয় বিশ্বাস, এটা অনেক স্পর্শকাতর একটা বিষয়, কারণ একটা দেশের ধর্মীয় বিশ্বাসের উপরে সেখানে কেমন ধরনের ব্যবসা আমরা স্থাপন করতে পারবো সেটা কিন্তু ডিপেন্ড করে। যেমন বাংলাদেশে কি আমরা চাইলে মদের ব্যবসা করতে পারবো না, বা মুসলিম যে দেশগুলো আছে সেখানে কি আমরা চাইলে মদের ব্যবসা করতে পারবো না কিন্তু। তো ধর্মীয় বিশ্বাসটা কিন্তু আমাদের সেখানে কেমন ধরনের ব্যবসা আমাদের স্থাপন করা লাগবে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কন্ট্রোল করে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, তারপরে আসে আমাদের যে মূল্যবোধ বা ধারণা, আমরা কেমন ধরনের ব্যবসা করব সেটাকে নিয়ন্ত্রণ করে। তারপরে আমাদের আচরণ, আমাদের সংস্কৃতি, এগুলো আমরা কেমন ধরনের ব্যবসা করব সেটা কিন্তু কন্ট্রোল করে সংস্কৃতি। তারপরে আসি ঐতিহ্য এবং সামাজিক প্রতিষ্ঠানসমূহ। সামাজিক যে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ আছে সেগুলো কতটুকু আমাদেরকে সার্ভ করতে পারছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করে আমরা সেখানে আমরা কিভাবে আরও ব্যবসা স্থাপন করবো, সেটার ব্যবসার ক্যাটাগরিটা কিন্তু ডিপেন্ড করে সামাজিক প্রতিষ্ঠানের উপরে। তো আই হোপ তোমাদের সামাজিক পরিবেশের যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তীতে আমরা চলে আসবো রাজনৈতিক পরিবেশে। যারা সাউন্ড শুনতে পাচ্ছ না বা তোমাদের সাউন্ডের সমস্যা হচ্ছে, আমার এখান থেকে সম্পূর্ণ ভলিউম দেওয়া আছে, প্লিজ তোমরা হেডফোন ইউজ করো। আই থিঙ্ক হেডফোন ইউজ করলে তোমাদের এই প্রবলেমটা সলভ হবে। ওকে, রাজনৈতিক পরিবেশের দিকে যদি আসি, রাজনৈতিক পরিবেশের সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে সার্বভৌমত্ব। একটা দেশের সার্বভৌমত্ব না থাকলে আমরা সেখানে কোনোভাবেই কিন্তু ব্যবসা করতে পারবো না, তাই না? সার্বভৌমত্ব এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আসে সরকারের নীতিমালা। সরকার কি ব্যবসায় বান্ধব কী ধরনের নীতিমালা একটা দেশের ব্যবসায়ীদের জন্য রাখছে তার উপরেও কিন্তু ডিপেন্ড করে সেখানে ব্যবসা কত ভালোভাবে পরিচালিত হবে বা গঠিত হবে। সরকারি নীতিমালা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। রাজনৈতিক দলের কথা কেন এখানে উল্লেখ করা হয়েছে? একটা দেশের রাজনৈতিক দলের যে তাদের যে বিরোধিতা বা হচ্ছে তাদের যে সহযোগিতার মনোভাব, সেটা কিন্তু সে দেশের ব্যবসায়ীদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু বেশিরভাগ সময় সাফার করে। তো একটা দেশের রাজনৈতিক দল অনেক সময় সে দেশের ব্যবসাটা কতটা স্মুথলি চলবে বা কতটা ভালোভাবে চলবে সেটা নিয়ন্ত্রণ করে। ওকে, তারপরে আসি আমরা রাজনৈতিক স্থিতিশীলতা।
স্থিতিশীলতা সেটাও অনেকটা দলের মধ্যে পড়ে, যে যত বেশি একটা দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করবে তত ভালোভাবে সে দেশে ব্যবসাটাকে আমরা ভালোভাবে চালাতে পারবো। তারপরে আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্ক। আমার দেশের সাথে অন্যান্য দেশের যে আন্তর্জাতিক সম্পর্ক সেটা আমাকে আমার আমদানি রপ্তানির ক্ষেত্রে, সেটা আমার প্রোডাক্ট আমদানি রপ্তানির ক্ষেত্রে, তারপরে আমি যদি কোনো কাঁচামাল আমার দেশে আনতে চাই এবং সেটা দিয়ে যদি আমি পণ্য উৎপাদন করতে চাই, এই জিনিসগুলো কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের সাথে রিলেটেড। তো একটা দেশের সাথে অন্যান্য দেশের আন্তর্জাতিক সম্পর্ক যত ভালো হবে তত সেই দেশের ব্যবসায়ের যে ক্যাটাগরি অনুযায়ী ব্যবসা বা ব্যবসায়ের যে ডেভেলপমেন্ট সেটা করাটা ইজি হবে। আচ্ছা, আমরা পড়ে ফেললাম রাজনৈতিক পরিবেশের যে সাব টপিক উপাদানগুলো আছে সেগুলো। এখন আমরা দেখব প্রযুক্তিগত পরিবেশ, তারপরে দেখবো আমরা আইনগত পরিবেশ। তোমাদের কারো যদি কোনো ধরনের প্রবলেম থাকে প্লিজ 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 আমাকে জানাও কমেন্টে, তাহলে আমি সেটা সলভ করে দিতে পারবো। ওকে, তারপরে আসে আমরা প্রযুক্তিগত পরিবেশে। প্রযুক্তিগত পরিবেশে প্রথমেই আসে বিজ্ঞান, অর্থাৎ একটা দেশের বিজ্ঞানের চর্চা কতটুকু, বা কারিগরি শিক্ষার, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার চর্চা কতটুকু বা কতটুকু ডেভেলপ সেটার উপরে ডিপেন্ড করে যে সেখানে আমি ব্যবসা কতটা ভালোভাবে চালাতে পারবো। ঠিক আছে, তারপরে আসে বিজ্ঞান ও প্রযুক্তির যে ব্যবহার সেটা। এখন আমার দেশে যদি বিজ্ঞান প্রযুক্তি আছে কিন্তু আমি যদি সেটা ব্যবহারই না করতে পারি, বা ব্যবহার করে আমি কোনো উৎপাদনই না করতে পারি, তাহলে কি সেখানে ব্যবসা স্থাপন করতে পারবো বা ব্যবসা চালাতে পারবো? নিশ্চয়ই না। তো সেটার ব্যবহার জানাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে আসে উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ, যারা হচ্ছে সেগুলো আমাদেরকে প্রোভাইড করে। স্থাপনকারী প্রতিষ্ঠানসমূহ এবং আসে প্রযুক্তির আমদানির সুযোগ। অর্থাৎ আমার দেশে যদি সেই মেশিনটা নাও থাকে, আমি যেন সেটাকে আমদানি করে নিয়ে আসতে পারি এবং আমার উৎপাদন কাজটা চালাতে পারি। তখন যদি আমি চালাতে পারি তাহলে কি হবে, আমি সেই ব্যবসাটা আমার দেশে স্থাপন করতে পারবো। তো আমাকে সেই আমদানির সুযোগটা কে দিবে? আমার দেশের রাষ্ট্র। তো সেটা কোন দিক থেকে আসবে? আমার প্রযুক্তিগত যে পরিবেশ সেটা কতটুকু আমাকে সাপোর্ট করছে সেটার উপরে ডিপেন্ড করবে যে আমি সেখান থেকে পণ্যটা আনতে পারছি কিনা, বা কাঁচামাল বা মেশিনটা আমি সেখানে আনতে পারছি কিনা। তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি প্রযুক্তিগত পরিবেশের উপাদান। তারপরে আসি আমরা আইনগত পরিবেশে। আইনগত পরিবেশের মধ্যে পড়ে বাণিজ্যিক আইন, অর্থাৎ একটা দেশের বাণিজ্যকে সাপোর্ট করার জন্য বা ব্যবসাকে সাপোর্ট করার জন্য কি ধরনের আইন আছে সেটা কতটুকু আমরা প্রচলিত হয়, সেটা আমরা কতটুকু অ্যাপ্লাই করি। বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংক্রান্ত আইন, শিল্প পরিবেশ সংক্রান্ত আইন, ভোক্তা আইন, অর্থাৎ ভোক্তার অধিকার কতটুকু রক্ষা করা হচ্ছে সেটাও কিন্তু ডিপেন্ড করে সেখানে কত ভালোভাবে একটা ব্যবসা চলবে। তো এই আইনগুলো হচ্ছে যখন ভালোভাবে আমরা এক্সিস্ট করবে একটা দেশের পরিবেশে বা একটা পারিপার্শ্বিকতা যখন এটা এক্সিস্ট করবে তখনই কিন্তু সেখানে আইনগত পরিবেশটা ভালোভাবে থাকবে এবং সেখানে ব্যবসা স্থাপন করাটাও ইজি হয়ে যাবে। ওকে, তো আমরা এখন শেষ করে ফেললাম যে প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, আইনগত পরিবেশ এবং তার যে সাব টপিকগুলো আছে সেগুলো, এবং তার সাথে সাথে আমরা শেষ করে ফেললাম যে ব্যবসার পরিবেশের উপাদানগুলো কি কি সেগুলো। তোমাদের জন্য এখন একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে শ্রমশক্তি কোন পরিবেশের উপাদান, যেটা আমি একটু আগে পড়েছি। তোমাদেরকে আমি কয়েকটা অপশন দিচ্ছি। হ্যাঁ, তোমাদের ভালো জানার জন্য জানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সম্মিলিত যে পরীক্ষা ছিল 2018 সালে বোর্ড পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল। তো প্রথম অপশন হচ্ছে সামাজিক এবং
এবং দ্বিতীয় অপশন হচ্ছে অর্থনৈতিক। তাড়াতাড়ি করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমরা জানো কিনা এটার সঠিক উত্তরটা কি। ওকে, তারপর আমরা চলে যাই পরের টপিকে। আমাদের পরের টপিক হচ্ছে প্রভাব বিস্তারকারী উপাদান, অর্থাৎ ব্যবসায় ব্যবসার উপর প্রত্যক্ষভাবে কোন জিনিসগুলো প্রভাব বিস্তার করে সেগুলো আমরা এখন দেখব। ওকে, যে জিনিসগুলো প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে সেই জিনিসগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ আর একটা হচ্ছে বাহ্যিক পরিবেশ। অভ্যন্তরীণ পরিবেশের কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে আমার ব্যবসাটাকে গঠন করতে বা পরিচালনা করতে, এবং বাহ্যিক পরিবেশের কিছু উপাদান আছে যেগুলো ব্যবসাটা কিভাবে চলবে বা কতটুকু ভালোভাবে চলবে সেটা আমাকে হেল্প করে। ওকে, প্রথমে আসি মালিক বা শেয়ার হোল্ডার। আমরা অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে আগে কথা বলবো। একটা দেশের মালিক, একটা প্রতিষ্ঠানের মালিক বা শেয়ার হোল্ডার আমাকে সাহায্য করে যে আমার ব্যবসাটা কতটা ভালোভাবে চলছে। সেটা যদি এক মালিকানা ব্যবসা হয় তাহলে সেই এক মালিকানা ব্যবসায়ের যে মালিক সে ডিসাইড করে যে তার ব্যবসাটা কিভাবে চলবে। আবার অন্যদিকে সেটা যদি অংশীদারি ব্যবসা হয় বা সেটা যদি কোম্পানি হয় বা সমবায় ব্যবসা হয়, তখন সেখানে যে শেয়ার হোল্ডাররা আছে তারা কিন্তু প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে যে সেই ব্যবসাটা কিভাবে চলবে। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা উপাদান, যেটা হচ্ছে প্রভাব বিস্তার করে আমার ব্যবসাটা পরিচালনা করার ক্ষেত্রে। তারপর আসে পরিচালনা পর্ষদ, যেটা হচ্ছে পরিচালনা পর্ষদ বেসিক্যালি থাকে কোম্পানি সংগঠনের। তো পরিচালনা পর্ষদও কিন্তু আমাকে আমার ব্যবসাটা কতটা ভালোভাবে চলবে বা কতটা ইফেক্টিভলি আমি রান করতে পারবো, কত ভালোভাবে গঠন করতে পারবো, সেটা কিন্তু আমাকে পরিচালনা পর্ষদ আমাকে সাহায্য করে সেটা জানতে বা সেটা পরিচালনা করতে। আচ্ছা, তারপরে একটা প্রতিষ্ঠানের শ্রমিক এবং কর্মীদের সাথে সেই প্রতিষ্ঠানের মালিকের সম্পর্কটা কীরকম, বা শ্রমিক এবং কর্মীর কোনো ধরনের অভিযোগ আছে কিনা, বা তাদের সুযোগ সুবিধা ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, এই জিনিসগুলো অর্থাৎ শ্রমিক এবং কর্মী রিলেটেড প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ব্যবসাটা কতটা ভালোভাবে চলবে বা আদৌ চলবে কিনা সেটা সম্পর্কে কিন্তু আমাকে সাহায্য করে, তাই না? আচ্ছা, তারপরে আসি প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি। প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই কিছু অভ্যন্তরীণ সংস্কৃতি থাকে যে হ্যাঁ, আমি পাংচুয়ালিটি মেনটেন করবো। আমার প্রতিষ্ঠানে আমার প্রত্যেকটা শ্রমিক, আমার প্রত্যেকটা কর্মী কি করবে, পাংচুয়ালিটি মেনটেন করবে, সময়ানুবর্তিতা থাকবে, তাদের মধ্যে একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। হ্যাঁ, তারপরে একজন আরেকজনকে সাহায্য করবে। এই জিনিসগুলো হচ্ছে একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সংস্কৃতি। তো সেই প্রতিষ্ঠানের একটা নিজস্ব সংস্কৃতিও কিন্তু সেই প্রতিষ্ঠানটা কত ভালোভাবে চলবে সেটাকে হেল্প করে। ঠিক আছে, প্রতিষ্ঠানটা অনেক ভালোভাবে চলবে কিনা বা আদৌ চলবে কিনা সেটাকে জানতে সাহায্য করে। তারপরে একটা প্রতিষ্ঠান কি ধরনের সুযোগ সুবিধা তার শ্রমিক কর্মীদেরকে দিচ্ছে বা তার ভোক্তাদেরকে দিচ্ছে, সেটাও কিন্তু অভ্যন্তরীণ পরিবেশের এলিমেন্ট। অর্থাৎ এই জিনিসগুলোও কিন্তু আমার ব্যবসাটা পরিচালনা কত ভালোভাবে হবে সেটা সম্পর্কে জানতে সাহায্য করে। আচ্ছা, আমি একটু কমেন্ট সেকশনে দেখে নিই তোমরা কারা কারা সঠিক উত্তর দিতে পেরেছো। 2 অর্থনৈতিক। হ্যাঁ, অর্থনৈতিক পরিবেশ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। এই তোমাদেরকে আবার জানিয়ে দিই, এই কোশ্চেনটা এসেছিল 2018 সালের বোর্ডের সম্মিলিত পরীক্ষায়। তো বুঝতেই পারছো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আমরা আসবো বাহ্যিক পরিবেশে। অর্থাৎ বাহ্যিক পরিবেশের কি কি উপাদান আমার ব্যবসাটাকে ব্যবসায় প্রভাব ফেলছে সেটা আমরা এখন দেখব। আচ্ছা, প্রতিযোগীর দিকে যদি আমরা আসি, যে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানেরই কিন্তু প্রতিযোগী থাকে। তো আমার থেকে বেটার কোনো ফ্যাসিলিটি যদি আমার প্রতিযোগী আমার ভোক্তাদেরকে দিতে পারে, তখন কি হবে, আমার ব্যবসাটা নিশ্চয়ই ভালো চলবে না, তাই না? তো প্রতিযোগীরা আমার থেকে কত ভালোভাবে আরেকজনকে আমার ভোক্তাদেরকে সার্ভ করতে পারছে, বা কতটুকু ভালোভাবে বা কতটুকু খারাপভাবে সার্ভ করছে, সেটার উপর কিন্তু ডিপেন্ড করে আমার ব্যবসাটা কত ভালোভাবে চলবে বা কতটুকু খারাপভাবে চলবে। তো প্রতিযোগী হচ্ছে বাহ্যিক পরিবেশের অন্যতম প্রভাব বিস্তারকারী আরেকটা উপাদান। তারপরে ক্রেতা হচ্ছে একদম মেইন একটা এলিমেন্ট
বাহ্যিক পরিবেশের, অর্থাৎ ক্রেতার ভোগের পরিমাণ বা ক্রেতার চাহিদা, সেটার উপর কিন্তু ডিপেন্ড করে যে আমার ব্যবসাটা কিভাবে চলবে, বা আমি আমার ব্যবসাটা কতটুকু উন্নত করতে পারবো, বা আমি এখানে কতটুকু মুনাফা অর্জন করতে পারবো। সরবরাহকারী, যদি আমি কাঁচামালটা নাই পাই তাহলে কি আমি উৎপাদন করতে পারবো, বা আমি যদি এটা ভোক্তা পর্যন্ত পৌঁছাতেই না পারি, সরবরাহই না করতে পারি, তাহলে কি আমি ব্যবসাটা চালাতে পারবো? কখনোই না। তো এই সরবরাহকারী যে এলিমেন্টসটা, সেটাও কিন্তু বাহ্যিক পরিবেশের একটা উপাদান, যেটা আমার ব্যবসাটাকে চালাতে বা ব্যবসাটাকে পরিচালনা করতে আমাকে হেল্প করে। তারপর আসে মধ্যস্থ ব্যবসায়ী। মধ্যস্থ ব্যবসায়ী বলতে আমরা জানি যারা পাইকারি ব্যবসায়ী বা খুচরা ব্যবসায়ী থাকে তারা, অর্থাৎ যার মাধ্যমে উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত পণ্যটা যায়। তো মধ্যস্থ ব্যবসায়ী কতটুকু এফেক্টিভলি আমার পণ্যটা ভোক্তার কাছে পৌঁছাতে পারছে, সেটাও কিন্তু বাহ্যিক পরিবেশের একটা এলিমেন্ট, এবং সেটা কি করে আমার ব্যবসাটা কতটুকু ভালোভাবে চলবে সেটার উপরে প্রভাব বিস্তার করে। তারপর আসে কৌশলগত মিত্র। কৌশলগত মিত্র তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, তবে টেনশনের কিছু নেই, আমি ঠিক করে দিচ্ছি। সেটা হচ্ছে, আমি যখন ব্যবসা করব তখন কি হবে, আমার যে আশেপাশে যে স্টেক হোল্ডার বা যারা আমার ব্যবসার সাথে রিলেটেড, তাদের সাথে আমার কি হবে, একটা ভালো সম্পর্ক তৈরি হবে। তো তাদের সাথে আমার এই সম্পর্কটা কতটুকু ভালো, এবং সেই সম্পর্কটা আমি কতটুকু মানে ভালো রাখতে পারছি, সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে যে আমার ব্যবসাটাকে আসলে ভালোভাবে চলছে কিনা, বা তারা আমার ব্যবসাটাকে ভালোভাবে চালাতে দিচ্ছে কিনা। ওকে। তো তারপরে আসে সরকারি সংস্থা, যেটা আমরা আগেই বলেছি, সরকারের বিভিন্ন ধরনের নীতিমালা প্লাস আইন কিন্তু আমাকে আমার ব্যবসাটা চলবে কিনা সেটার উপরে, বা আমার ব্যবসাটা আমি স্থাপন করতে পারবো কিনা সেটাকে কিন্তু প্রভাবিত করে। তো আমরা দেখলাম যে অভ্যন্তরীণ পরিবেশের কি কি এলিমেন্টস ব্যবসার উপর প্রভাব বিস্তার করে, এবং বাহ্যিক পরিবেশের কি কি এলিমেন্টস একটা ব্যবসা পরিচালনা করতে সেখানে প্রভাব বিস্তার করে। তো তারপর আমরা শিখে ফেললাম যে ব্যবসা পরিবেশ কি, ব্যবসা পরিবেশের বিভিন্ন উপাদান, ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদান, এবং এখন আমরা দেখব যে ব্যবসায় পরিবেশের যে উপাদানগুলো সেগুলো ব্যবসায় কিভাবে প্রভাব বিস্তার করে। অর্থাৎ আমি যে ব্যবসাটা স্থাপন করেছি সেখানে পরিবেশের উপাদানগুলো, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, এই পরিবেশের উপাদানগুলো কিভাবে প্রভাব বিস্তার করছে। প্রথমে আসি আমরা উপকরণ প্রাপ্তির দিকে। উপকরণ প্রাপ্তির মধ্যে কি কি জিনিস আসে, সেটা হচ্ছে মূলধন, কাঁচামাল, বাজার সুবিধা, শক্তি সম্পদের প্রাপ্যতা, শক্তি সম্পদ এবং মানব সম্পদের প্রাপ্যতা। উপকরণ প্রাপ্তির মধ্যে এই জিনিসগুলো চলে আসে কিভাবে, আমার মূলধনটা আমার মূলধনের যে টপিকটা, যে এলিমেন্টটা ছিল, সেটা কোন পরিবেশের ছিল, সেটা ছিল আমাদের রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশে। তো আমার দেশের বা আমার যে এরিয়ার, হ্যাঁ, সেখানে যে অর্থনৈতিক পরিবেশ, হ্যাঁ, সেটা আমাকে আমার মূলধনটা পেতে কতভাবে সাহায্য করছে বা কতটুকু সাহায্য করছে, সেটা কিন্তু প্রভাব বিস্তার করছে আমার ব্যবসাটা কতটুকু ভালোভাবে আমি পরিচালনা করতে পারবো কি পারবো না সেটার উপরে। তো আমি যখন মূলধনের প্রাপ্তিটা যখন আমার জন্য ইজি হয়ে যাবে, আমি যখন মূলধনটা ইজিলি পেয়ে যাবো, তখন আমি সেখানে নিশ্চয়ই ভালোভাবে ব্যবসাটা করতে পারবো। সেইভাবে যখন আমার জন্য সেটা ইজি হবে না, আমি যখন মূলধন পাবো না, তখন কি হবে, আমার ব্যবসা করতে আমি কি হব, নিরুৎসাহিত হব। তো মূলধনের প্রাপ্যতা কিন্তু একটা দেশের ব্যবসায় গঠন বা পরিচালনা করার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। তারপর আসে কাঁচামালের প্রাপ্যতা, সেম গোজ লাইক মূলধন, অর্থাৎ আমি কাঁচামাল কতটুকু সহজভাবে আনা নেওয়া করতে পারছি বা আদৌ পাচ্ছি কিনা, সেটার উপর আমার উৎপাদন নির্ভর করছে, এবং উৎপাদনের উপর আমার ব্যবসা নির্ভর করছে। বাজার সুবিধা, সব জায়গায় আমি সব পণ্য বিক্রি করতে পারবো না, তো আমাকে দেখতে হবে যে আমার ভৌগোলিকতা অনুযায়ী বা আমার ভূপ্রকৃতি অনুযায়ী আমি সেখানে বাজার সুবিধা পাচ্ছি কিনা, বা আমি বিক্রয় করতে পারছি কিনা।
তারপরে শক্তি সম্পদ এবং মানব সম্পদের প্রাপ্যতাও কিন্তু অ্যাভেলেবিলিটি কিন্তু একটা ব্যবসা তৈরি করা বা একটা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে অনেক অনেক বেশি প্রভাব বিস্তার করে। লাইক মানব সম্পদের প্রাপ্যতার কথা যদি আমরা বলি, তাহলে আমরা বলি গার্মেন্টস শিল্প, আমাদের গার্মেন্টস শিল্পের কথা। সেখানে অ্যাভেলেবেল মানব সম্পদ থাকার কারণেই কিন্তু আমাদের এই সেক্টরটা, আমাদের এই গার্মেন্টস শিল্পটা অনেক অনেক বেশি ডেভেলপ হয়েছে। তো একটা দেশের এই জিনিসগুলো প্রাপ্যতা, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আসলে কতটুকু পাচ্ছি তার উপর কিন্তু ডিপেন্ড করে সেখানে ব্যবসাটা কত স্মুথলি রান করবে বা ব্যবসাটা কতটুকু ভালোভাবে পরিচালিত হবে বা গঠিত হবে সেটা কিন্তু ডিপেন্ড করে। ওকে, তারপরে পয়েন্টে আসি আমরা। তারপরে আসি ব্যবসায় বান্ধব নীতিমালা, অর্থাৎ সরকারের নীতিমালা আমাকে কতটুকু আমার ব্যবসাটাকে হেল্প করতে বা ডেভেলপ করতে বা গ্রো করতে কতটুকু সাহায্য করছে, সেটা কিন্তু ব্যবসায় যে উপাদান, ব্যবসা পরিবেশের যে উপাদান, সেটা কিন্তু আমার ব্যবসাটাকে প্রভাব বিস্তার করছে, আমার ব্যবসাটাকে প্রভাব বিস্তার করছে। ওকে, তারপরে আসি আমরা সুষ্ঠু যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা। আমি যদি পণ্য উৎপাদন করার পর সেটা ভোক্তার কাছে না পৌঁছাতে পারি বা পণ্য যদি উৎপাদনই করতে না পারি কাঁচামালের অভাবে, তাহলে কিন্তু আমি ব্যবসা কোনোভাবে স্থাপন করতে পারবো না বা পরিচালনা করতে পারবো না। তো দ্যাটস ওয়াই সুষ্ঠু পরিবহন ব্যবস্থা থাকা একটা পরিবহন ব্যবস্থা থাকা ব্যবসা পরিবেশের একটা উপাদান, এবং সেটা আমার প্রভাব বিস্তার করছে আমার ব্যবসাটা কত ভালোভাবে চলবে সেটার উপরে। ওকে, তারপরে আসি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি। একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাকে সাহায্য করে যে আমি সেখানে ব্যবসা কত ভালোভাবে চালাতে পারবো বা আমি সেখানে কোন ধরনের ব্যবসা চালাতে পারবো। তারপরে লাস্ট হচ্ছে ব্যবসায় সহায়ক সেবা, অর্থাৎ বিমা, ব্যাংকিং, তারপরে বাজারজাতকরণ, পরিবহন, যে জিনিসগুলো আমাদের সহায়ক সেবা হিসেবে কাজ করে, সেই জিনিসগুলো অ্যাভেলেবিলিটি কতটুকু সেটার উপরে ডিপেন্ড করে যে আমি সেখানে ব্যবসা কত ভালোভাবে চালাতে পারবো। ঠিক আছে, তো তার মধ্য দিয়ে আজকে আমরা শিখে ফেললাম যে ব্যবসা পরিবেশের যে উপাদানগুলো সেগুলো কিভাবে আমাদের ব্যবসায় প্রভাব বিস্তার করছে। আমরা যদি একবার রিকল করি আজকের চ্যাপ্টারে আমরা কি কি জিনিস কভার করেছি। আমরা পড়েছি ব্যবসায় পরিবেশ কাকে বলে, আমরা পড়েছি ব্যবসা পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে, জেনেছি যে ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদানের সাথে সাথে আরও কী কী এলিমেন্ট আছে যেগুলো আমাদেরকে সাহায্য করে আমাদের ব্যবসা গ্রো করতে। তারপরে ব্যবসার পরিবেশের যে উপাদানগুলো আমাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলো সম্পর্কে জেনেছি, এবং জেনেছি ব্যবসায় পরিবেশের কী কী উপাদানগুলো আমাকে আমার ব্যবসায় প্রভাব বিস্তার করছে, সেই জিনিসগুলো আমরা জেনেছি। আর তোমাদের বইয়ে আরও কিছু টপিক আছে যেগুলো তোমাদের এক্সামের জন্য তত বেশি ইম্পর্টেন্ট না। প্লাস তোমরা যদি ওগুলো আরও পড়তে চাও তাহলে তোমরা চলে যেতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে, রবি 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেল এবং রবি 10 মিনিট স্কুলের অ্যাপে। তোমাদের জন্য একটা কোশ্চেন, আমরা পরের চ্যাপ্টারে যাওয়ার আগে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও যে সরকারের শিক্ষানীতি কোন পরিবেশের উপাদান, যেটা এসেছিল কুমিল্লা বোর্ডে 2017 সালে। সরকারি শিক্ষানীতি কোন পরিবেশের উপাদান, রাজনৈতিক নাকি অর্থনৈতিক নাকি আইনগত নাকি প্রযুক্তিগত, সেটা আমাকে জানিয়ে দাও। তার একটু পরে আমরা শুরু করব চ্যাপ্টার 3, অর্থাৎ এক মালিকানা ব্যবসা নিয়ে। সরকারি শিক্ষানীতি কোন পরিবেশের উপাদান, তোমরা অনেকে কমেন্টে লিখেছো যে সি হবে। সি হচ্ছে আইনগত পরিবেশ, কিন্তু এটার অর্থ, এটার হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ হচ্ছে সরকারি শিক্ষানীতি রাজনৈতিক পরিবেশের উপাদান। একজন সঠিক উত্তর দিয়েছে, সে হচ্ছে কানিস ফাতেমা। বাকি সবাই ভুল উত্তর দিয়েছো, লিখেছো সি। পারিয়া লিখেছো সি। আচ্ছা, কানিস ফাতেমা লিখেছে এ। আর এটা হচ্ছে সঠিক উত্তর, রাজনৈতিক পরিবেশের উপাদান হচ্ছে সরকারি শিক্ষানীতি। ওকে, তারপরে আমরা সরকারি শিক্ষানীতি হচ্ছে রাজনৈতিক পরিবেশের উপাদান। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 3-তে, এক মালিকানা ব্যবসায়। প্লিজ তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দাও যে আমরা চ্যাপ্টার এখন 3-তে চলে যাব, যেন তাদের ওই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকে তারা যেন আমাদের সাথে জয়েন করতে পারে। প্লিজ তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করে দাও আমাদের এই লাইভ ভিডিওটি। আমরা চলে যাচ্ছি পরের চ্যাপ্টারে।
চ্যাপ্টার 3-তে আমরা পড়ব যে এক মালিকানা ব্যবসায় কি, এক মালিকানা ব্যবসা বলতে আমরা কি বুঝি, তারপরে পড়ব এর বৈশিষ্ট্য, এক মালিকানা ব্যবসার গুরুত্ব, তারপরে হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমরা এক মালিকানা ব্যবসা স্থাপন করতে পারি, ক্ষেত্রসমূহ, এবং এক মালিকানা ব্যবসা কেন এখন পর্যন্ত টিকে আছে সেটার কারণ আমরা একটু সংক্ষেপে পড়ে যাব। এক মালিকানা ব্যবসা থেকে তোমাদের বিগত বছরে প্রচুর 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 পরিমাণে কোশ্চেন পরীক্ষায় এসেছে, তো আমরা এই জিনিসগুলো মিস করবো না। আমরা শুরু করে দিচ্ছি এক মালিকানা ব্যবসা কাকে বলে সেটা নিয়ে। এক মালিকানা ব্যবসা বলতে আমরা কি বুঝি, যখন একক ব্যক্তির মালিকানায় যখন একটা ব্যবসায় গঠিত এবং পরিচালিত হয়, একক ব্যক্তির মালিকানায় যখন একটা ব্যবসায় গঠিত এবং পরিচালিত হয় তখনই আমরা তাকে কি বলবো, এক মালিকানা ব্যবসা। ঠিক আছে, এক মালিকানা ব্যবসার অনেক অনেক বৈশিষ্ট্য আছে যেটা আমরা একটু পরে পড়বো। এক মালিকানা ব্যবসার সংজ্ঞা অনেক বেশি কঠিন না, একদমই সহজ, তো তোমরা মনে রাখবে। আর এক মালিকানা ব্যবসার যে সংজ্ঞা সেটা বিগত অনেক অনেক পরীক্ষায় এসেছে, তোমাদের জেনে রাখা উচিত। এক মালিকানা ব্যবসার যে কোশ্চেন, এক মালিকানা বলতে আমরা কি বুঝি, এক মালিকানা বলতে আমরা কি বুঝি সেটি চিটং বোর্ডে 2017 সালে, বরিশাল বোর্ডে 2017 সালে এবং রাজশাহী বোর্ডে 2015 সালে এসেছে। সো এক মালিকানা ব্যবসার সংজ্ঞা অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। আমরা চলে যাই এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যে। আচ্ছা, এক মালিকানার ব্যবসার বৈশিষ্ট্যে যদি আমরা আসি তাহলে আমরা দেখব এক মালিকানা ব্যবসার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একক মালিকানা, অর্থাৎ একটা ব্যবসা যখন একক মালিকানা বা একক সত্ত্বে গঠিত হবে বা পরিচালিত হবে তখনই সেটা হবে এক মালিকানা ব্যবসা। তারপরে আসি আমরা পরের বৈশিষ্ট্যে, তার পরের বৈশিষ্ট্য হচ্ছে সহজ সংগঠন, অর্থাৎ এক মালিকানা ব্যবসায় যেহেতু একজন মালিক পরিচালনা করে বা একজন মালিক হচ্ছে থাকে, তখন দেখা যায় কি সেখানে সংগঠনটা অনেক বেশি ইজি হয়ে যায়, যে কেউ চাইলেই সেটা একটা এক মালিকানা ব্যবসায় সংগঠন করতে পারে। প্লাস এক মালিকানা ব্যবসা সংগঠনের ক্ষেত্রে শুধুমাত্র দেখা যায় যে কোনো থানা থেকে বা পৌরসভা থেকে বা জেলা থেকে আমরা শুধু একটা ট্রেড লাইসেন্স নিয়েই আমরা একটা ব্যবসা এক মালিকানা ব্যবসা সংগঠন করতে পারবো। তো এক মালিকানা ব্যবসার সংগঠন যেহেতু সহজ, এটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এক মালিকানা ব্যবসা। তারপরে আসি সীমিত মূলধন ও আয়তন। এক মালিকানা ব্যবসা যেহেতু একটু ছোট পরিসরে হয় তখন দেখা যায় কি সেখানে অল্প মূলধনের প্রয়োজন পড়ে এবং সেখানে যে ব্যবসার যে আয়তনটা বা ব্যবসা যে ধরনের হয় সেই আয়তনটা হচ্ছে একদম ছোট থাকে, অর্থাৎ ছোট পরিসরে সে ব্যবসাটা পরিচালনা করা হয়। তারপরে আসি আমরা অসীম দায়। অসীম দায় বলতে এখানে বোঝানো হয়েছে যেহেতু এক মালিকানা ব্যবসা একজন মালিক দিয়ে পরিচালিত হয় এবং একজন মালিকের উদ্যোগে পরিচালিত হয়, তো দেখা যায় সেখানে দায়ের পরিমাণ অনেক অনেক বেশি থাকে, যেহেতু একজনই সেইখানে মূলধনটা যোগান দেয় এবং ব্যবসায়ের সকল ধরনের লাভ এবং ক্ষতির জন্য ওই একজন মালিকই কিন্তু দায়ী থাকে। তো দেখা যায় যে মূলধনের থেকেও সেখানে দায়ের পরিমাণ বেশি থাকে। তো অসীম দায় এক মালিকানা ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তারপরে আসি একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ। একক কর্তৃত্ব নিয়ন্ত্রণ বলতে আমি যদি আমার ব্যবসা যদি এক মালিকানা ব্যবসা হয়ে থাকে তাহলে আমি সেখানে যে কোনো সময় আমি আমার ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারবো, যে কোনো ধরনের ডিসিশন আমি একাই দিতে পারবো এবং আমার ডিসিশন অনুযায়ী সেই ব্যবসাটা চলবে। তো একক কর্তৃত্ব নিয়ন্ত্রণও কিন্তু এক মালিকানা ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তারপরে আসে প্রত্যক্ষ সম্পর্ক। প্রত্যক্ষ সম্পর্ক বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি, প্রত্যক্ষ সম্পর্ক বলতে এখানে বোঝাচ্ছি যে আমার গ্রাহক এবং কর্মচারীর সাথে আমার যে সম্পর্ক, হ্যাঁ, সেটি হচ্ছে একটা
প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টি হয়। অর্থাৎ আমি যখন আমার ব্যবসাটা নিজেই চালাচ্ছি তখন দেখা যাবে কি আমার গ্রাহকের সাথে আমার একটা প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টি হবে। আচ্ছা, আমার সাথে যারা আমার ব্যবসার সাথে মধ্যে যারা কাজ করবে, যেই যারা কাজ করবে তারা সবাই কি হবে, আমার সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত থাকবে। তো এই প্রত্যক্ষ সম্পর্কটা থাকাও হচ্ছে কি এক মালিকানা ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তারপরে আসে সত্তার অভিন্নতা। যেহেতু এক মালিকানা ব্যবসা শুধুমাত্র একজনের মূলধন এবং একজনের দ্বারাই পরিচালিত হয়, তখন দেখা যায় যে এখানে ব্যবসাটাই হচ্ছে ওই মালিকের পরিচয়। অর্থাৎ এখানে আলাদা কোনো সত্তার সৃষ্টি হয় না। যেরকম কোম্পানিতে আলাদা সত্তার সৃষ্টি হয় সেরকম কিন্তু এক মালিকানা ব্যবসায় সত্তার সৃষ্টি হয় না। এখানে ব্যবসাটাই মালিকের নাম, এবং মালিকের নামে যদি হয় সেটাই ব্যবসার নাম, এবং ব্যবসার নাম হলেই সেটা আবার মালিকের নাম। সেখানে আলাদা কোনো সত্তার সৃষ্টি হয় না। ওকে, তারপরে আসে আমরা নিয়ন্ত্রণে নমনীয়তায়। নমনীয়তা বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি, এক মালিকানা ব্যবসা অনেক নমনীয় হয়ে থাকে, যেহেতু এখানে সব ডিসিশন মালিক দেয়, অর্থাৎ যে ব্যবসাটা পরিচালনা করে সেই দেয়। তো দেখা যায় যে কোনো ধরনের ব্যবসায় সুইচ করার বা ব্যবসা বন্ধ করে দিবে নাকি আর অন্য কোনো ব্যবসায় সুইচ করবে, বা ব্যবসা বাড়াবে নাকি ব্যবসাটাকে বন্ধ করে দিবে বা ছোট করবে, সেই সব কিছু হচ্ছে ওই মালিকের উপরে ডিপেন্ড করে। দ্যাটস ওয়াই সেখানে নমনীয়তাটা অনেক বেশি থাকে। সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। আর লাস্টলি অনিশ্চিত স্থায়িত্ব। যেহেতু এই ব্যবসাটা শুধুমাত্র একজন দ্বারা পরিচালিত হয়, তো যদি মালিক মারা যায় বা অসুস্থ থাকে বা হচ্ছে বাইরে কোথাও চলে যায়, তখন কি হবে, তখন সেখানে স্থায়িত্বটা তারা তখন ওই ব্যবসাটা সে চাইলে বন্ধ করে দিতে পারে। তো দ্যাটস ওয়াই এক মালিকানা ব্যবসার স্থায়িত্ব সবসময় অনিশ্চিত, সেটা সব চলতেও পারে, আবার যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। ওকে, তারপরের পয়েন্ট আমরা চলে আসবো। তারপরের পয়েন্ট হচ্ছে এক মালিকানা ব্যবসার গুরুত্ব। ওকে, এক মালিকানা ব্যবসার গুরুত্ব যদি আসি, এক মালিকানা ব্যবসা আমাদেরকে ব্যাপক সেবা প্রদান করে। অর্থাৎ বিভিন্ন ধরনের যেহেতু এক মালিকানা ব্যবসা অনেক বেশি পরিমাণে স্থাপন করা পসিবল এবং খুব সহজেই স্থাপন করা যায়, তখন কি হয় যে কোনো ধরনের সেবা প্রদান করা এখানে সম্ভব হয়। প্লাস যেহেতু স্বল্প মূলধন নিয়ে এবং সহজেই সৃষ্টি করা যায়, তখন গ্রামে গঞ্জে সব জায়গায় এই ব্যবসাটা একদম অ্যাভেলেবেল থাকে। তো এই জন্য ব্যাপক সেবা প্রদান করা হচ্ছে এক মালিকানা ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তারপরে আসি সঞ্চয় বিনিয়োগ বৃদ্ধি। সঞ্চয় বিনিয়োগ বৃদ্ধিতে কেন বলা হচ্ছে এখানে, বেসিক্যালি যারা এই ব্যবসাটা স্টার্ট করে তারা মূলধন জমিয়ে তারপরে হচ্ছে ব্যবসাটার মধ্যে আসে। তো এই জন্য কি হয়, তারা অনেক দিন ধরে সেইখানে সঞ্চয় করার পর দেখা যায় যে ব্যাংকে রাখে এবং ব্যাংক সেটাকে বিনিয়োগ করতে পারে। তো এইভাবে সঞ্চয় এবং বিনিয়োগের যে পরিমাণ সেটা বৃদ্ধি পায় এক মালিকানা ব্যবসার মাধ্যমে। তারপরে আয় ও সম্পদ বৃদ্ধি। যেহেতু এটা খুব স্বল্প পরিসরে স্থাপন করা সম্ভব এবং খুব ইজিলি এটাকে আমরা শুরু করতে পারি। তো দেখা যায় কি সেখানে বেকারত্বের হার কমে যাবে, এবং আমি যদি বেকার থেকে আমি যদি এক মালিকানা ব্যবসা শুরু করি, তখন দেখবে আমার একটা আয়ের সেক্টর তৈরি হচ্ছে, এবং যখন আমার আয়ের সেক্টর তৈরি হবে তখন স্বাভাবিকভাবে আমার সম্পদ বৃদ্ধি পাবে। তো আয় ও সম্পদ বৃদ্ধিও কিন্তু এক মালিকানা ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, গুরুত্ব। তারপরে আসি আমরা অধিক কর্মসংস্থান, যেটা আমি একটু আগে এটার সাথে আমরা লিঙ্ক আপ করতে পারি এই দুইটা পয়েন্ট, যে অধিক কর্মসংস্থান। যেহেতু বেকারত্বের হার দিন দিন অনেক অনেক বাড়ছে, তো এক মালিকানা ব্যবসা কিন্তু কর্মসংস্থান সৃষ্টির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা ক্রিয়েট করতে পারে। যেহেতু এটা স্থাপন করা অনেক ইজি, প্লাস এটা পরিচালনা করাটাও মোটামুটি ইজি, তখন এটা অধিক কর্মসংস্থানে সাহায্য করে। যে কেউ চাইলে যে কোনো ধরনের মূলধন নিয়ে এই ব্যবসাটা স্টার্ট করতে পারে। তারপরে আসে উত্তম প্রশিক্ষণ কেন্দ্র। যেহেতু এক মালিকানার ব্যবসা যদি একটু ছোট পরিসরে হয় এবং এটাকে পরিচালনা করাটা একটু ইজি হয়, তখন দেখা যায় কি যে একজন যদি চায় তাহলে সে কি করতে পারে, এই ব্যবসা থেকে যদি পরবর্তী অংশীদারি বা কোম্পানি ব্যবসায় যেতে চায়, তখন এটা তার প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে কাজ করতে পারে। কিভাবে, আমি যখন জানবো যে হ্যাঁ এই ব্যবসাটা এইভাবে পরিচালিত হয়, এই কাজগুলো একটা ব্যবসায় করা লাগে, তখন যখন আমি কোম্পানি ব্যবসায় যাব বা অংশীদারি ব্যবসায় যাব, তখন আমার সেখানে ব্যবসা তৈরি করতে বা ব্যবসা পরিচালনা করতে অনেক বেশি কঠিন হবে না। তো এটা একটা প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে কাজ করে। তারপরে আসি আমরা সম্পদের সুষম বন্টনে।
যেহেতু এটা সকল গ্রামে গঞ্জে সব জায়গায় এটা স্থাপন করা সম্ভব, তখন দেখা যায় কি যে সম্পদটা যে কোনো এক জায়গায় স্থির থাকে না বা এক জায়গায় পুঞ্জীভূত থাকে না, এক এক জায়গায় আয়ের সেক্টর তৈরি হয়, এক এক জায়গায় সম্পদ সৃষ্টি করা সম্ভব হয়। তো এইভাবেই এক মালিকানা ব্যবসা দেশের বিভিন্ন স্থানে, রাষ্ট্রের বিভিন্ন স্থানে সম্পদের সুষম বন্টনে সাহায্য করে। আর জীবনযাত্রার মান উন্নয়নের কথা যদি বলি, যে যখন আমার বেকারত্বের হার কমে যাবে, যখন আমার কর্মসংস্থান সৃষ্টি হবে, স্বাভাবিকভাবেই আমি ভালো আয় করতে পারবো এবং সেখান থেকে আমার জীবনযাত্রার মান উন্নয়ন করাটাও সম্ভব হবে। তো এই ছিল আমাদের এক মালিকানার ব্যবসার গুরুত্ব। আশা করি তোমরা সবাই গুরুত্বগুলো বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব যে এক মালিকানার ব্যবসা স্থাপন করার যে ক্ষেত্রগুলো সেগুলোর দিকে। ওকে, আমরা যদি ক্ষেত্রের দিকে চলে আসি তাহলে দেখবো যে কি কি ক্ষেত্রে আমরা এই ব্যবসাটাকে স্থাপন করতে পারি। ওকে, প্রথমে আসি স্বল্প পুঁজির ব্যবসায়। যেই ব্যবসায় স্বল্প পুঁজি লাগে সেইখানে আমরা এক মালিকানা ব্যবসা স্থাপন করতে পারি, যেটা মূলধনের পরিমাণ কম, যেটা হচ্ছে এক মালিকানা ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। স্বল্প পুঁজির পরে আসে স্বল্প পুঁজির ব্যবসায় কি কি হতে পারে, ধরা যাক চায়ের দোকান বা হচ্ছে সবজির দোকান, এই জিনিসগুলোতে অল্প পুঁজি লাগে, তো এখানে আমরা এই ব্যবসাগুলো স্থাপন করতে পারি বা এক মালিকানা ব্যবসা এখানে স্থাপন করতে পারি। তারপরে সীমিত চাহিদার পণ্য, অর্থাৎ যেই পণ্যগুলোর চাহিদা একটা অঞ্চলে থাকে, অর্থাৎ দেখা যায় আমরা যারা শহরে থাকি তারা রেস্টুরেন্টে অনেক বেশি যাই, তাই না? তো দেখা যায় যে ওই শহরের রেস্টুরেন্টের ব্যবসাটা অনেক ভালো চলে। তো এই এরকম যেই জায়গায় যে চাহিদা আছে সেই চাহিদা ডিফাইন করে যদি আমি সেখানে ব্যবসা স্থাপন করি, তাহলে এক মালিকানা ব্যবসা সেখানে অনেক ভালোভাবে চলবে এবং আমরা সেখানে এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে। ওকে, তারপরে আসে খুচরা পণ্য। খুচরা পণ্য বলতে এখানে বোঝানো হচ্ছে যে পণ্যটা আমাদের প্রতিদিন লাগে, অল্প পরিমাণে হোক, আমরা সেটা যেন ক্রয় করে নিয়ে আসতে পারি, সেই ধরনের ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা স্থাপন করা যায়। যেমন মুদির দোকান বা সুপার শপ, যেগুলো হচ্ছে আমাদের কনফেকশনারি, যেগুলো হচ্ছে আমাদেরকে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য আমাদেরকে সার্ভ করে। তারপরে হচ্ছে পচনশীল পণ্য। পচনশীল পণ্যর ক্ষেত্রে হচ্ছে মাছ মাংসের দোকান বা দুধের দোকান বা সবজির দোকান, যেগুলো পচে যায়, সেখানে কিন্তু এক মালিকানা ব্যবসা স্থাপন করাটা অনেক বেশি ইজি এবং লাভবান। তারপরে আসি আমরা পেশাদারি ব্যবসা। পেশাদারি ব্যবসাটা এখানে ইন্টারেস্টিং কেন, যারা ডাক্তার থাকে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এক মালিকানা ব্যবসা স্থাপন করাটা ইজি, কারণ সে তার নিজের যে পেশাদারি যে জিনিসটা আছে বা তার যে দক্ষতা, সেটাকে সে কি করছে, অন্যকে সার্ভ করার মাধ্যমে সে কি করছে, মুনাফা অর্জন করছে। তো পেশাদারির যে জায়গা, সেখানে কিন্তু এক মালিকানা ব্যবসা স্থাপন করাটা ইজি। তারপরে আসি আমরা সহায়ক প্রতিষ্ঠান। সহায়ক অর্থাৎ আমরা ব্যাংক বিমার কথা বলেছি, প্লাস হচ্ছে মেরামতকারী যে প্রতিষ্ঠান, আমার পণ্য যদি নষ্ট হয়ে যায় বা আমার উৎপাদনকারী কোনো মেশিন যদি নষ্ট হয়ে যায়, তখন আমি যদি সেটাকে মেরামত করতে চাই, হ্যাঁ, সহায়ক, যেটা আমাকে ব্যবসাকে কোনো না কোনোভাবে সাপোর্ট দিচ্ছে, কোনো সহায়ক প্রতিষ্ঠান বা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প বা হস্তজাত শিল্প, বা হচ্ছে শৈল্পিক কোনো জিনিস, শৈল্পিক কোনো শিল্প, যেমন স্বর্ণের দোকান, তারা নিজেদের শিল্প নিজেরা তৈরি করে। এই 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 সেক্টরগুলোতে আমরা এক মালিকানা ব্যবসা খুব ইজিলি স্থাপন করতে পারবো। এক মালিকানা ব্যবসা আমরা সেখানে অনেক ভালোভাবে চালাতে পারবো। এই ক্ষেত্রগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর। আচ্ছা, লাস্ট টপিকে যদি আমরা আসি একদম, সেটা হচ্ছে যে এক মালিকানা ব্যবসা কেন এতগুলো ব্যবসার মধ্যে এত বছর পরেও টিকে আছে, সেটা আমরা একটু ছোট্ট করে পড়বো। আচ্ছা, প্রথমেই হচ্ছে যে এক মালিকানা ব্যবসার যে গঠন প্রণালী, সেটা অনেক সহজ, যেটা আমরা বৈশিষ্ট্যের মধ্যে দেখেছি, তাই না? যে যে কেউ চাইলে যে কোনো সময় জাস্ট মূলধন নিয়ে সেখানে কি করতে পারে, একটা এক মালিকানা ব্যবসা গঠন করে ফেলতে পারে। হ্যাঁ, তার জন্য তার কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় না বা কোনো ধরনের জটিলতার সম্মুখীন হতে হয় না। তো এই জন্য সহজ গঠন প্রণালীর জন্য এক মালিকানা ব্যবসা এখন পর্যন্ত টিকে আছে। তারপরে আছে মালিকের স্বাধীনতা।
অর্থাৎ মালিক চাইলে যে কোনো সময় ডিসিশন নিতে পারে ব্যবসাকে বড় করবে নাকি বন্ধ করে দিবে নাকি আরও আরও পণ্য আনবে, এই সব ধরনের ডিসিশন মেকিংয়ের জন্য কে আছে, মালিক একজনই থাকে। তো দেখা যায় যে মালিকের যখন স্বাধীনতাটা এখানে থাকে, যেহেতু আমরা সবাই স্বাধীন প্রিয় মানুষ, তো দেখা যায় যে যখন মালিক এখানে স্বাধীন থাকে তখন এই ব্যবসাটা স্থাপন করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। তারপরে আসি আমরা স্বল্প পুঁজি, অর্থাৎ আমরা আগেই বলেছি এখানে মূলধনের পরিমাণ অনেক অল্প লাগে। স্বল্প পুঁজির কারণে এখানে অনেক তাড়াতাড়ি করে কি করা যায়, ব্যবসাটাকে স্থাপন করা যায়, আর এই জন্য এটা এখনো অন্যান্য ব্যবসার তুলনায় এখন এটা টিকে আছে। তারপরে আসি আমরা অবস্থানগত সুবিধা, যেহেতু এটা যে কোনো জায়গায় স্থাপন করা যায়, গ্রামে হোক বা শহরে হোক, সব জায়গায় স্থাপন করা যায়, এটা অবস্থানের কারণে এটা অনেক ইজিলি আমরা স্থাপন করতে পারি। তারপরে আসি ক্ষেত্রগত সুবিধা। ক্ষেত্রগত সুবিধার ক্ষেত্রে কি কি ক্ষেত্র আমরা এখানে উল্লেখ করব। ক্ষেত্রগত সুবিধার ক্ষেত্রে যে সকল পণ্যের বাজার সীমিত বা বিশেষ স্থানে কেন্দ্রীভূত, সেগুলোর জন্য হচ্ছে কি এক মালিকানা ব্যবসায় পারফেক্ট। তারপরে আসি ব্যক্তিগত কলাকৌশল প্রদর্শনের সুযোগ রয়েছে, অর্থাৎ যে পেশাদারি যে ব্যবসাটার কথা বলেছিলাম আমরা, সেটাও অন্যতম গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র হিসেবে এখানে কিন্তু কাজ করে। তারপরে আসি সকল ধরনের খুচরা ক্রয় বিক্রয়, যেটা আমরা মুদি দোকানের কথা বলেছিলাম বা কনফেকশনারির কথা বলেছিলাম। তারপরে পচনশীল পণ্যের ব্যবসা, সবজি, মাছ, মাংস, দুধ, এই জিনিসগুলোর জন্য, মানে এই ক্ষেত্রগুলোতে ব্যবসা, যেহেতু এই ব্যবসাটা অনেক ভালোভাবে চালানো যায়, এই জন্য এখানে এক মালিকানা ব্যবসাটা এখনো অন্যান্য ব্যবসার তুলনায় টিকে আছে। তারপরে আমার পরিচালনার যে সুবিধাটা সেটা থাকে, পরিচালনাগত সুবিধা করা অনেক ইজি। তারপরে ঝুঁকিটা কম থাকে, যেহেতু ছোট পরিসরে ব্যবসাটা থাকে, এর জন্য কি হয়, ঝুঁকির পরিমাণ কম থাকে এবং চাইলে মালিক যে কোনো সময় ঝুঁকিটা নিতে পারে। এবং লাস্ট হচ্ছে নিশ্চিত সাফল্য, অর্থাৎ ব্যবসাটা যত ছোটই হোক, সেখানে আমি কোনো কোনোভাবে অবশ্যই মুনাফা অর্জন করব এবং অবশ্যই আমি সেখানে সাফল্যের মুখ দেখব, পরবর্তীতে গিয়ে হলেও দেখব। তো এই কারণগুলোতে এখনও এক মালিকানা ব্যবসা অন্যান্য সকল ব্যবসার সাথে এখনও টিকে আছে। তো আজকে আমরা কি শিখলাম, আচ্ছা আমরা আজকে কি শিখলাম সেটা জানার আগে আমি তোমাদের জন্য একটা কোশ্চেন থ্রো করি। সেটা হচ্ছে, দায়ের দিক থেকে কোন ব্যবসা সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ? তোমাদের ভালো জানার জন্য বলে দিই, এটা চিটাগং বোর্ড 2016 এবং কুমিল্লা বোর্ড 2017-তে এই কোশ্চেনটা এসেছিল বোর্ড এক্সামে। দায়ের দিক থেকে কোন ব্যবসা সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ? পাবলিক লিমিটেড কোম্পানি নাকি এক মালিকানা কোম্পানি নাকি সমবায় সমিতি নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি? প্লিজ আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও। খুব তাড়াতাড়ি আমরা এই ক্লাসটি শেষ করব। আচ্ছা, আজকে আমরা শিখলাম কি আরেকবার যদি আমরা রিভিউ করি, রিক্যাপ করি, যে আমরা শিখলাম এক মালিকানা ব্যবসায় কি সেটা শিখলাম, এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য শিখলাম, এক মালিকানা ব্যবসার গুরুত্ব এবং কোন কোন ক্ষেত্রে আমরা এক মালিকানা ব্যবসা স্থাপন করতে পারি, এবং বৃহদায়তন যে অন্যান্য ব্যবসাগুলো আছে সেখানে এই ব্যবসাটা টিকে থাকার কারণ কি সেগুলো আমরা আজকে জানলাম। ওকে, তো দেখি আমরা কমেন্ট সেকশনে কেউ অ্যান্সার করতে পেরেছে কি না। তোমাদের জন্য বলে দিচ্ছি যে এই কোশ্চেনের আনসার হচ্ছে অবশ্যই এক মালিকানা ব্যবসা, যেটা দায়ের দিক থেকে সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ, যেটা আমরা বলেছিলাম অসীম দায়। আচ্ছা, তো এর মাধ্যমে আমরা আজকে শেষ করে ফেললাম আমাদের চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 এর রিভিশন। সকল ইম্পর্টেন্ট টপিক আমি চেষ্টা করেছি তোমাদের জন্য টাচ করতে, এবং যে টপিকগুলো আমি টাচ করিনি বা তোমাদের এখনও ওই টপিকগুলোতে সমস্যা আছে, প্লিজ তোমরা আমাদের 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো পেয়ে যাবে এবং 10 মিনিট স্কুল অ্যাপে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তো আজকে এর মাধ্যমে আমরা শেষ করে দিই আমাদের আজকের ক্লাস। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, নেভার স্টপ লার্নিং, স্টে উইথ রবি 10 মিনিট স্কুল।